কি অঙ্গীকার ছিল যে সাম্য মর্যাদা, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই অঙ্গীকার বাস্তবায়ন আমরা ৫৩ বছরে আমরা যারা রাজনীতি করি আমরা বাস্তবায়ন করতে পারি না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। সেই দায়বোধ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে সেটাকে স্বীকার করে নিয়ে আজকে যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছাত্ররা যারা রক্তের বলিদান দিয়ে দেশকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, অঙ্গীকার এবং ২৪-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলার একটি আমরা বক্তব্য একটা দেব, যেটা আমাদের মহাসচিব জনাব শওকত মাহমুদ তিনি বলবেন। আমি যেহেতু আপনাদেরকে স্বাগত এবং আপনাদেরকে ধন্যবাদ জন্য বলছি, আমি জাস্ট কয়েক মিনিটে আমাদের রাজনীতির দু একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতিকে তৈরি করতে চাই, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলে হচ্ছে আমাদের লক্ষ্য। এই যে জনতা পার্টি বাংলাদেশ, এটা দেখছেন আমাদের মূল বেসিক থিংটা হচ্ছে নৈতিকতা, সততা, সদিচ্ছা, মূল্যবোধে লালন করে আমরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে যেতে চাই। তাই জুলাই সনদ ঘোষণার জন্য আমরাই প্রথম প্রেস ক্লাবে, সেদিন আমাদের শওকত মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন, আমরা ছাত্রদের পক্ষে বলেছিলাম জুলাই সনদ অপরিহার্য। জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের বিচার চাই এবং সেই বিচারের পর ন্যূনতম সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলাই হচ্ছে আমাদের জনতা পার্টির লক্ষ্য। সেই বক্তব্য আপনারা জানবেন। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, আমরা বাংলাদেশকে সেই নিরাপদ রাখার মধ্য দিয়ে আমরা আজকে যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অভাব, আমরা সহনশীলতা নেই, আমরা কাউকে সহ্য করতে পারি না, আমরা সেই সংস্কৃতিটাকে আমরা গড়ে তুলতে চাই। পরিশেষে বলবো, আন্তর্জাতিকভাবে আজকে একটা জাতীয় ঐক্য দরকার। এই স্বাধীনতার সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু আজকে জনগণ ভারতের বিরুদ্ধে কেন? এই প্রশ্ন আজকে জাগ্রত বিবেকের সচেতন অনুভূতি দিয়ে বিশ্লেষণ করতে হবে। কারণ তারা শুধু নিতেই জানে, তারা দিতে জানে না, তারা তাদের দাদাগিরি আজকে দেশের জনগণ পছন্দ করে না। আমরা তাই আজকে এদেশে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই, আমরা আত্মমর্যাদার সাথে থাকতে চাই, আমরা নিজেদেরকে আজকে ভবিষ্যতে অবশ্যই প্রতিবেশী হিসাবে আমরা আমাদের কথা বলবো, এই ব্যাপারে কোনো ই নেই। কিন্তু অতীতে যেভাবে বিগত 15টি বছর যেভাবে আমরা দেখেছি ভারতের কাছে নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা শুনেছি, এমন কথা আমাদের জাতিকে, আমাদের মুক্তিযুদ্ধের রক্তকে, আমাদের অতীতের শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত যে স্বাধীনতা, তাকে ছোট করা হয়েছে, তাকে ম্লান করা হয়েছে, আমরা ধিক্কার জানাতে চাই। তাই আজকে মাথা উঁচু করে আমরা একটা বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা ধর্মীয় মূল্যবোধকে লালন করে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হলো আমাদের মূল বক্তব্য। আমি যেহেতু আজকে বেশি বলার কথা না, কারণ স্বাগত বক্তব্যে আমরা আমাদের থিমটা বললাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন। আমাদের শওকত মাহমুদ সাহেব যখন ঘোষণাপত্র পড়বে ওইখানে আমাদের স্ক্রিপ্টটা দিবে, উনি বলার সময় দিবে, ওইখানে কারেকশন কপি আসতেছে, উপরের নামটা জনতা পার্টি বাংলাদেশ নামটা প্রিন্টিং মিসেজ, যে প্রিন্টিং করছে সে ভুল করেছে, আপনাদের কাছে আগে ক্ষমা সুন্দর চোখে চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চলার পথে আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আমরা এখানে বলেছি জনতা পার্টি বাংলাদেশ গর্বমোরা ইনসাফের দেশ, আমরা ইনসাফ জাস্টিস আমরা কায়েম করব, এটাই আমাদের স্বপ্ন। সকলকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম সারোয়ার মিলন, আপনাকে অনুরোধ জানাবো আপনি ডায়াসেই থাকবেন। আমাদের মাঝে বিশিষ্ট শিল্পপতি মাইক্রোফাইবার গ্রুপের এমডি ম্যানেজিং ডিরেক্টর জনাব কামরুজ্জামান কায়সার, যিনি একসময়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন এবং নির্বাচিত ভিপি ছিলেন। তিনি আজকে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, জনতা পার্টিতে যারা আছেন, মঞ্চে উপস্থিত যারা আছেন এবং জনতা পার্টির সাথে যারা যুক্ত আছেন, সেই সকল নেতৃবৃন্দকে আমাদের সামনে পরিচয় করিয়ে দেবেন। সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব গোলাম সারোয়ার মিলনকে। মঞ্চে উপস্থিত সহ জনতা পার্টিতে যারা যুক্ত আছেন সেই সব নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব গোলাম সারোয়ার মিলন। আমি একটা পয়েন্ট স্কিপ করে গেছি, নেতৃবৃন্দের অনুরোধে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের নেতৃবৃন্দ কিছু পরিচয় করে দেওয়ার কথা ছিল, তা পরিচয় করতে গেলে তো আমাদের কমিটি যখন ঘোষণা হবে তখন তো আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, মহাসচিব বলবেন। আমি শুধু বলবো, আমার বাম পাশে আপনারা দেখছেন এই কথাটা অ্যাড্রেস করেছি। আমাদের প্রিয়, আমি খুব সংক্ষেপে বলবো, যাকে বিশেষণ দেওয়ার কোনো দরকার নেই, আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চন, যিনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন। আজ থেকে উনি রাজনীতির পতাকা ধরেছেন লক্ষ্য ভীষণ মিশনকে বাস্তবায়নের জন্য। সেই ইলিয়াস কাঞ্চন আজকে উনি আমাদের পাশে আছেন। তার পাশে আছেন আমাদের শওকত মাহমুদ, যিনি বারবার আমাদের মিডিয়া ভাইরা আছেন এবং তাদের নেতা ছিলেন, সাধারণ সম্পাদক হিসাবে কয়েকবার নির্বাচিত, এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিএনপির কর্মকর্তা ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, উপদেষ্টা ছিলেন। তো যাই হোক, আমরা তাকে পেয়ে ধন্য, গর্বিত, সমৃদ্ধ। তারপরে আছেন আমাদের মেজর মুজিব, ওনাকে আপনারা অনেকেই জানেন না। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী মিলিটারি ইন্টেলিজেন্সের এমআই মানে মিলিটারি ইন্টেলিজেন্সের যিনি দায়িত্বে ছিলেন, ডাইরেক্টর ছিলেন, সেই মেজর মুজিব বাম পাশে বসে আছেন। তাকে উনি কিংবদন্তি বলবো আমাদের এখনকার, সেই স্বাধীনতার পর যে সরকার ছিল সেই সরকারের উনি পুরা ইন্টেলিজেন্স সার্ভিসের পক্ষ থেকে এটা ছিলেন। তখনও সেইভাবে ডিজিএফআই, এনএসআই যেগুলি শুধু সেগুলি কিন্তু ওইভাবে গঠন হয়নি, যদিও পরে হয়েছে। তারপরে আছেন আমাদের ফারাহ মাহবুব, আপনারা তাকে চিনেন, একজন মহিষী নারী, যিনি তার কর্মক্ষেত্রে যথেষ্ট উনি অবদান রেখেছেন। এবং এই ফারাহ মাহবুব হচ্ছেন ফারহাত মাহবুব, যিনি আমাদের মাহবুবুর রহমান, মাহবুব হোসেন, যার সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল, যিনি বিএনপির সিনিয়র উকিল ছিলেন, বিএনপির তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। আজকে উনি শহীদ হয়েছেন। ওনার স্ত্রী ফারহাত মাহবুব, উনি আজকে আমাদের সাথে আছেন। পদবি আমাদের চেয়ারম্যান সাহেব নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কাকে কোন পদে রেখেছেন উনি ঘোষণা দেবেন, সেটা আমি আর বলছি না। তারপরে আছেন আমলা, সফল আমলা, কর কমিশনার, উনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান। তাকে আমি ধন্যবাদ দিতে চাই, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই সংগঠনের পিছনে। ডান দিক থেকে আমার পাশে যাকে দেখছেন, বারবার নির্বাচিত একজন সংসদ সদস্য, আপনারা সবাই জানেন, তিনি শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, তাকে পরিচয় করে দিলাম। তারপরে আছেন আমাদের সকলের বন্ধু, যিনি ছাত্র নেতা ছিলেন, যিনি উপমন্ত্রী ছিলেন, যিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন, চ্যান্সেলরের উপদেষ্টা ছিলেন, অনেক ক্রেডেন্সিয়াল, এ বলতে গেলে সময় লাগবে, সেই রফিকুল হক হাফিজ, তাকে পরিচয় করে দিলাম। তারপরে আছেন আমাদের এই বাংলাদেশে চিকিৎসা জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, বক্ষ ব্যাধি যে ইটা আমাদের হ্যাঁ ইকবাল হাসান মাহমুদ, আপনারা সবাই টিভিতে তার টকশো দেখেন। তো সুতরাং ইকবাল হাসান মাহমুদ সাহেব আছেন। তারপরে ডানে, সর্বডানে আছেন আমার সাথে কিংবা বারবার নির্বাচিত হয়েছেন অতীতে সংসদে জাফর ইকবাল সিদ্দিক, যিনি আজকে সংসদ সদস্য। এখানে সংসদ সদস্য আমাদের মামুনুর রশিদ, তিনিও আছেন।
কয়েকজন সংসদ সদস্য আছেন সাবেক, সেটা পরবর্তীতে বলবো। পিছন থেকে যদি আমি বলি, আমাদের এই পঁয়ত্রিশ আন্দোলনের ইয়াং, আমাদের এইটা কিন্তু নবীন এবং প্রবীণের সংগঠন। প্রবীণদের মধ্য থেকে আমাদের আমিন আর রাজু, আলামিন রাজু আমার ছোটখাটো বন্ধুদের সমাজ চিনেন, যেহেতু আমি স্ক্রিপ্ট দেখে পড়ছি না, আমি আমার বুঝতে থেকে বলছি। তারপরে আছেন আমাদের সোহেল, নুরুল কাদের সোহেল, যে এমপি না হলেও সে এমপি নির্বাচন করে তার এলাকায় একজন বিশিষ্ট নেতা, যিনি আমাদের সংগঠনের জন্য যথেষ্ট কাজ করেছেন। তারপরে আছেন অ্যাডভোকেট শিউলি, ঠিক তেমনি ভাবে। তারপরে আছেন আমাদের আরেকজন বন্ধু, হাইকোর্টের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, সেই অ্যাডভোকেট রহমান। তারপর আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ, তিনিও সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, উনি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ। তারপরে কি আছেন? তারপরে আছেন রেহানা সালাম, যিনি নারী নেত্রী, তাকে সবাই ছিলেন। রেহানা সালাম, উনি আমাদের কোন পদে আছেন চেয়ারম্যান সাহেব বলবেন। তারপরে আছেন অ্যাডভোকেট রাজা, অত্যন্ত দক্ষ একজন আইনজীবী। তো এইটা মিনিমাম একটা পরিচয় দিলাম। যাই হোক, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের সম্পর্কে অনেক ঘটনা দিবেন, কে কোন পদে আছি। সকলকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব গোলাম সরওয়ার মিলনকে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ। নতুন বাংলাদেশের যারা সৈনিক, তাদের মধ্যে থেকে কথা শুনব। নতুন দলকে স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন বক্তব্য রাখবেন। এবারে কথা বলবেন জনাব ওয়াহেদ। তিনি 18 জুলাই রামপুরাতে চোখে রাবার গুলিতে আহত হয়েছেন। কথা বলবেন জনাব ওয়াহেদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা। আসলে বক্তৃতা দেওয়ার মতো ওইরকম যোগ্যতা অর্জন করিনি এখনো। তো আমার নাম ওয়াহিদ, আমার হোম জেলা টাঙ্গাইল। আমি রামপুরাতে থাকি। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2 বছর আগে। তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আপনারা জানেন, বিগত 16 বছর 17 বছর যে আমাদের উপর ফেসিবাদী অত্যাচার ছিল, এককভাবে একদলীয়ভাবে। তো আমরা অনেক নির্যাতিত হয়েছি। তো সবকিছু মাথায় রেখে আর কি আমি আমার ব্যক্তিগত থেকে বলবো যে আসলে আমি আমার এই স্বাধীন দেশে 71-এর পরে 71 তো আসলে এই যে 17 বছরের যে আমাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, স্বাধীনতা তো এটার জন্য অর্জন হয়েছিল না, এটা তো লক্ষ্য ছিল না। তো সবকিছু বিবেচনা করে আর কি আমাদের যে কোটা আন্দোলন থেকে শুরু করে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, তো আমি বুলেট প্রাপ্ত চোখে আমার এক চোখ ইনজুরে,
তো আমি একটা কথা বলবো যে আমরা যে উদ্দেশ্যে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি সেটা একটা উদ্দেশ্য, সেটা হলো বৈষম্য থাকবে না কোথাও, এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে আপনারা যে দল ক্ষমতায় আসেন যাই কিছু করেন, আমাদের যেন আমাদের সমানভাবে অধিকার ভাবে সবাই এই সোনার বাংলাদেশকে করতে পারি, কোনো দুর্নীতি যেন না থাকে। আমাদের অভ্যুত্থানের এটাই উদ্দেশ্য ছিল, এটাই থাকবে। আর আমাদের গণ অভ্যুত্থান কিন্তু শুধু নির্বাচনের জন্য আমরা অভ্যুত্থান ঘটাইনি, আত্মত্যাগ করিনি। অনেক শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে। তো সবার পক্ষ থেকে আমি দোয়া চাই আপনাদের কাছে, আমরা যেন সবাই সুস্থ হই, আর যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। তো আজকের এই আত্মপ্রকাশের নতুন দল আমাদের বাংলাদেশে আসতেছে, তো শুভকামনা এবং স্বাগত জানাই এই দলটিকে। আমি চাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দলটি অনেক ভূমিকা রাখবে। তো ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ জনাব ওয়াহেদ। এবারে নতুন দলকে স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত পরিবারের একজন কথা বলবেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মিঠুন হাসানকে। মিঠুন হাসান শহীদ কবির, যিনি মাওলানা চৌরাস্তায় 5ই আগস্ট মারা গেছেন, তার মোহাম্মদ মিঠুন হাসানের শ্যালক শহীদ কবির মাওলানা চৌরাস্তায় 5ই আগস্ট মারা গেছেন। কথা বলবেন জনাব মোহাম্মদ মিঠুন হাসান। এর আগে আমি জানিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাকে একটু অনুগ্রহ করবো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নির্মল চক্রবর্তী, জনাব নির্মল চক্রবর্তী, আপনি কাইন্ডলি একটু মঞ্চে এসে বসুন। আর এর ফাঁকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন, যিনি জানি গ্রুপের চেয়ারম্যান জনাব ডক্টর নাজমুল আহসান কালিমুল্লাহ। উনি আমাদের সাথে ওনাকে ধন্যবাদ। আমরা যে জায়গায় আছি এখানে নতুন একটা দল গঠন হচ্ছে। জনতা পার্টি বাংলাদেশ দেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, ধন্যবাদ। আসলে গত 5ই আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনার দোসররা আমাদের মানবতা অবস্থান করেছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম, আমার স্মারক ছিল। সেখানে আমার দেখা মতে 20-25 জন লাশ নিজস্ব কার ফোনে কথা হচ্ছে আমি আসলে সেভাবে কথা বলতে পারি না। আমার স্বাগতের জন্য এবং এই গণ উত্থানের শহীদ যারা আছে, আহত যারা আছে, সকলের জন্য দোয়া করি। ধন্যবাদ জনাব মিঠুন হাসান, আপনাকে আপনাদের পরিবারের প্রতি সমবেদনা। এবারে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ, যে ক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, নতুন দলের নাম ঘোষণা এবং ইশতেহার পাঠ। নতুন দলের নাম ঘোষণা এবং ইশতেহার পাঠের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক সমাজের অবিসংবাদিত